ওকে, তো তাপীয় সিস্টেম, হ্যাঁ, তাপীয় সিস্টেম নিয়ে আমরা পড়বো। প্রথম কথা হচ্ছে তাপীয় সিস্টেম জিনিসটা কি? তো যে কোনো কিছু যেখানে আমরা তাপ তাপের বিষয়টা ব্যাখ্যা করতে পারবো, এটাই হচ্ছে আমাদের তাপীয় সিস্টেম। মোট কথা আমাদের আশেপাশে যেকোনো জিনিসই তাপীয় সিস্টেম হিসেবে কাজ করতে পারে। আমরা যদি বলি একটা পাতিল, এই পাতিলে রান্না করলাম, রান্না করার ক্ষেত্রে তাপ দিচ্ছি, রাইট? পাতিলটা কিছুটা গরম হচ্ছে, ভিতরে ভাতটা রান্না হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পাতিল একটা তাপীয় সিস্টেম। আমাদের বডিকেও আমরা তাপীয় সিস্টেম বলতে পারি। ওকে? তো তাপীয় সিস্টেমের প্রথম যে কথা, যে তাপীয় সিস্টেমকে বর্ণনা করার জন্য ৩ টা স্থানাঙ্কর সাহায্য নেওয়া হয়। যেমনভাবে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্মকে ব্যাখ্যা করার জন্য আমরা ৩ টা স্থানাঙ্কের সাহায্য নিতাম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ৩ টা অক্ষের সাহায্য নিতাম, ঠিক কিনা? যাকে আমরা বলতাম স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এরকমভাবে আমাদের তাপগতির থার্মোডায়নামিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে। এই স্থানাঙ্ক ব্যবস্থায় মোট ৩ টা রাশি। কয়টা রাশি? ৩ টা। চাপ, আয়তন, তাপমাত্রা। পরীক্ষায় আসবে। নিচের কোনটি তাপগতীয় স্থানাঙ্ক নয়? চাপ, আয়তন, তাপমাত্রা, আর একটা হচ্ছে এনট্রপি। আনসার কি হবে? এনট্রপি কোনো রাশি না। ওকে? চাপ, তাপমাত্রা আর হচ্ছে আয়তন, এগুলো হচ্ছে তাপগতীয় রাশি। এখন এই যে তাপগতীয় সিস্টেম ৩ ধরনের হতে পারে। হইতে পারে উন্মুক্ত, হইতে পারে বদ্ধ, হইতে পারে বিচ্ছিন্ন। উন্মুক্ত মানে কি? উন্মুক্ত মানে কি? চিন্তা করো একটা পাতিলের মধ্যে তুমি যেই ঢাকনাটা দেও নাই। পাতিলে কি দাও নাই? ঢাকনা দেও নাই। ঢাকনা যদি না দাও, এখান থেকে কি তোমার ভাত বের করে আনতে পারবা না? ভাত কি তুমি বলতে পারো ভাতের একটা ভর আছে? আবার এই পাতিল থেকে ধোঁয়া বের হয়ে আসবে না? ধোঁয়া মানে কি? তাপ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তার মানে যদি পাতিলের ঢাকনা খোলা থাকে, তার নাম দেব উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি ২ টাই বিনিময় করতে পারে। ওকে? কেউ কিছু বলতেছো? ওকে, এখন মনে করো পাতিলটা ছিল না? পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে দিছো। ওকে? কি দিয়ে দিছো? ঢাকনা দিয়ে দিছো। তুমি কি আর ভিতর থেকে আ ভাত আনতে পারবা? পারবা না কিন্তু। তাইলে ভরের আদান-প্রদান হবে না। ভর বাদ। কিন্তু পাতিলটা যে গরম হইছে, গরম মানে কি? ভিতরে তাপ আছে। পাতিলটা কি একসময় ঠান্ডা হয়ে যাবে না? নাকি আজীবন গরম থাকবে? একসময় ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়া মানে কি? এর তাপটা বাইরে বের হতে পারতেছে। মানে কি? শক্তি বাইরে বের হতে পারতেছে। তার মানে যখন সিস্টেমটা উন্মুক্ত না থেকে বদ্ধ থাকবে, তখন তার নাম কি? তখন সে কি করতে পারবে? ভর বিনিময় করতে পারবে না, সে শক্তি বিনিময় করতে পারবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর যদি বলি বিচ্ছিন্ন, কোন একটা সিস্টেম বিচ্ছিন্ন আছে। বিচ্ছিন্ন মানে কি? এইবার তার মুখটা তো ঢাকা আছেই। সাথে যে পাতিলটা আমি বানাইছি, এই পাতিল অন্তরক পদার্থ দিয়ে বানাইছি। অন্তরক মানে কি? সে না তাপের আদান-প্রদান করে, না তাপ কিছু করে। ওকে? তাপ না দেয়, না নেয়। তার মানে এখন শক্তিরও আদান-প্রদান হবে না, ভরেরও আদান-প্রদান হবে না। তাহলে বিষয়টা কি? প্রশ্ন আসবে, উন্মুক্ত সিস্টেমে কোন ২ টি মানে কি কাহিনী ঘটে? ভর ও শক্তির উভয়েরই বিনিময় ঘটে। বদ্ধ সিস্টেমে শুধু শক্তি, ভর না। বিচ্ছিন্ন সিস্টেমে কোনটাই না। কথা ক্লিয়ার? আমাদের বইয়ে দেখো এই কথাগুলো লেখা। যে উন্মুক্ত সিস্টেমে ভর ও শক্তি ২ টাই বিনিময়। বদ্ধ সিস্টেমে শুধু শক্তি। আর বিচ্ছিন্ন সিস্টেমে কোনটাই না। কাহিনী ক্লিয়ার? পারবা? এ পর্যন্ত পারবা? এখন দেখো, মোট তাপগতীয় পরিবর্তন আছে ৪ টা। সমুষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমতাপ। আমরা এগুলো ব্যাখ্যা পড়ছি। ঠিক কি না? ব্যাখ্যা পড়ছি। এখন এগুলার জাস্ট ২ একটা কথা। কেমন কথা? সমুষ্ণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক বয়েলের সূত্র মেনে চলে। আমরা এটা দেখছি। P1 V1 equals to P2 V2 কোন সূত্র? কোন পরিবর্তনের সূত্র? সমুষ্ণ প্রক্রিয়ার সূত্র বা সমুষ্ণ পরিবর্তনের সূত্র। আমরা এগুলো জানি। এগুলো আমরা বিস্তারিত দেখব না। আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে এগুলো। কোনগুলা বুঝছো? শর্তগুলো আমাদের বোঝার বিষয়। এখান থেকে MCQ কোয়েশ্চেন আসবে। প্লাস এগুলা বুঝতে হবে সিকিউ আনসার করার জন্য। সাপোজ তোমাকে বলল যে কোন একটা সিস্টেম চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয়। ওই সিস্টেমে কৃত কাজ নির্ণয় করো। কোন একটা সিস্টেমে চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয়। ওই সিস্টেমে কৃত কাজ নির্ণয় করো। তখন তুমি কোন সূত্র এপ্লাই করবা?
সমষ্ণ প্রক্রিয়া সূত্র এড করে করো। কথা বুঝতে পারছো? সৃজনশীল বুঝার জন্য এই শর্তগুলো ইম্পর্টেন্ট। কাহিনী বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে আমি এখন ট্রিক দিয়ে পড়াচ্ছি এগুলা। সমষ্ণ প্রক্রিয়া প্রথম অক্ষর কি গুণতাস্য? তো সমষ্ণ প্রক্রিয়ার প্রথম সূত্র প্রথম অক্ষর কি গুণতাস্য? তাহলে মনে রাখবা সমষ্ণর মধ্যে যা আছে সব কি গুণতাস্য দিয়ে হবে। আরে পরে রাখো এটা জায়গায়, বারবার না করতেছি। কি বলছি? সমষ্ণ প্রক্রিয়া যা হচ্ছে সব গুণতাস্য দিয়ে। তো দেখো, ধীরে ধীরে মানে কি স্লোলি, ঠিক কিনা? কারণ সমষ্ণ প্রক্রিয়া যত চেঞ্জ হবে কিসে হবে? স্লোলি চেঞ্জ হবে। ওকে, এরপর দেখো আমরা যদি দেখি যে সমষ্ণ প্রক্রিয়ায় সুপরিবাহী, সুপরিবাহী কি দন্তস দিয়া। এরপর দেখো তাপমাত্রা স্থির, স্থির কি দন্তস দিয়া। এইটা ২ নাম্বারটা একটু প্রবলেম হয় তোমাদের, যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগ্রাহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে। উচ্চ, এটা একটু মাথায় রাখতে হবে যে তাপগ্রাহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ। এখন তোমরা বলতে পারো ভাই যে সমষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা? তাপমাত্রার কোনো পরিবর্তন নাই। তাহলে তাপগ্রাহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ কেন? তো দেখো বিষয়টা, আমি তোমাকে বললাম যে যে পাতিলটা তুমি সমষ্ট প্রক্রিয়ায় রাখছো, তুমি চাচ্ছ এই পাতিলের তাপমাত্রা চেঞ্জ না হোক। তার মানে কি, যত তাপ সব পাতিলের ভিতরে থাকুক, ঠিক কিনা? তার মানে এই পাতিলের তাপ ধারণ ক্ষমতা বেশি হতে হবে কিনা? তাপ ধারণ ক্ষমতা মানে কি? তার ভিতরে তাপ ধরে রাখার ক্ষমতা। কথাটা বুঝতে পারছো কি বলছি? মিনিংফুল করতে পারছো? একটু জানাও। ওকে, এখন বলছিলাম এটা ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া মানে কি স্লো। স্লো কি দিয়া? দুমতাস দিয়া। আচ্ছা, এরপর দেখো সুপরিবাহী হওয়া প্রয়োজন। সুপরিবাহী, নট কুপরিবাহী। কুপরিবাহী কোনটা থাকবে চিন্তা করে দেখো। কুপরিবাহী কার হওয়া উচিত? যার মধ্যে তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান হয় না কোথায়? তোমরা আনসার করো। তাপের আদান প্রদান হয় না কোথায়? রুদ্ধতাপীয়। তার মানে রুদ্ধতাপীয়তে পাত্রটা কেমন হতে হবে? কুপরিবাহী। আর সমস্ত প্রক্রিয়া কি সুপরিবাহী। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, তো আবার দেখো সমস্ত প্রক্রিয়ায় লেখ অপেক্ষাকৃত কম খাড়া, এইটা আমাদের বোঝা উচিত। আমরা তো গ্রাফ দেখছি তাই না? গ্রাফটা এমন থাকে যাকে আমরা পিভি গ্রাফ বলতেছিলাম, ঠিক না? পিভি গ্রাফটা এরকম আয়তাকার অধিবৃত্ত। যদি এইটা হয় সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, তাইলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ হবে হচ্ছে এইরকম, একটু খাড়া। কেমন হবে? একটু খাড়া টাইপের হবে। তো দেখো সমষ্ণ প্রক্রিয়ার যে গ্রাফটা দেখে কি মনে হয়? একটু শুয়ে পড়ছে না? দেখে মনে হয় শুয়ে পড়ছে, ঠিক কিনা? কারণ যদি বলি একজন দাঁড়ায় আছে আর একজন শুয়ে পড়ছে, কে খাড়া? যে দাঁড়ায় আছে সেই তো খাড়া, ঠিক কিনা? তো আমাদের বইয়ে ডাইরেক্ট লেখা রুদ্ধতাপীয় যে গ্রাফ, এটা সমষ্ণ প্রক্রিয়া থেকে গামা গুণ খাড়া। গামা গুণ খাড়া, এই গামা কেন এটা পরে বলবো, আজকে না। বলছিলাম না আমরা ম্যাথ সলভ করবো একটা নির্দিষ্ট ক্লাসে, ওই ক্লাসে এগুলো পড়াবো। ম্যাথের জন্য নির্দিষ্ট একটা ক্লাস থাকবে, আগে থিওরি শেষ হোক। ওকে, তো এটা পরে। আপাতত শুধু এটা মাথায় রাখো, সমষ্ণের সতে শুয়ে পড়ছে মানে কি সমষ্ণ কম খারাপ, রুদ্ধতাপীয় বেশি খারাপ। ওকে, এটা লাগবে আছে, কারণ ইঞ্জিন বোঝার জন্য এই জিনিসটা লাগবে। তাহলে আমরা সমস্ত প্রক্রিয়া যা কিছু শর্ত ছিল সবগুলো পড়ে ফেলছি। রুদ্ধতাপীয়তে যাই। হ্যাঁ, আয়তাকার অধিবৃত্ত হচ্ছে সমষ্ণটা, রুদ্ধতাপীয়টা না। কারণ রুদ্ধতাপীয়টা খাড়া একটু। ওকে, মানে কোনটা খাড়া কোনটা ইয়ার ব্যাস লাগে। আচ্ছা, তো বলো আমাদের বইয়ে গ্রাফ নিয়ে মূলত কার আলোচনা? বয়েলের সূত্রে গ্রাফ নিয়ে আলোচনা। পিভি গ্রাফ, P1V1 ইকুয়ালস টু P2V2, এটা কার সূত্র? বয়েলের সূত্রের যে, বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রের গ্রাফ হচ্ছে আমাদের এই যে এটা। আর বয়েলের সূত্রের গ্রাফের নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এটা পেছলা কোনো চাপ নাই, এটা রুদ্ধতাপীয় কিনা সমষ্ণত্ব। কথা বুঝছো?
মানে বয়েলের সূত্রের গ্রাফের নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এখন বয়েলের সূত্র কার ক্ষেত্রে? সম আয়তন, সমচাপ নাকি সমষ্ণ? সমষ্ণ। বের করতে পারছো? ওকে। রুদ্ধতাপীয় পরিবর্তনে আমরা দেখছি যে এখানে কি কোনো তাপের পরিবর্তন হবে না, রুদ্ধ তাপ, তাপটা রুদ্ধ অবস্থায় আছে। এখানে তাহলে কি কুপরিবাহী পাত্র রাখতে হবে যাতে তাপ আদান প্রদান না হতে পারে। 2 নাম্বার পয়েন্ট একটু খেয়াল করো, পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রহিতা কম হতে হবে। তাপগ্রহিতা কম মানে কি? তারা যাতে তাপটা গ্রহণ বা বর্জন কম করে। তাপ গ্রহণ বর্জন কম করলে লাভ কি? সেই পাত্রের সাথে তার কোনো সম্পর্ক নাই। ধরো এটা একটা বক্স, এই বক্সের চারপাশে যে মাধ্যমটা আছে এর তাপ ধারণ ক্ষমতা কম। তাপ ধারণ ক্ষমতা কেমন? কম। তাহলে লাভটা কি? এই বক্স থেকে কোনো তাপ নিতে সে বাধ্য করবে না, ঠিক কিনা? যদি তাপ ধারণ ক্ষমতা বেশি হইতো তাহলে সেই বক্সটা কি ফোর্স করতো যে তাপ দেন, ঠিক কিনা? বক্স থেকে তাপ বের করে আনতো, তখন এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকতো না। আশা করি বুঝতে পারছো কাহিনীটা। যদি বক্সের চারপাশের মাধ্যমে তাপগ্রাহিতা বেশি হইতো তাহলে সে কি বক্স থেকে তাপ বের করে নিত, কিন্তু যেহেতু তাপগ্রহিতা কম তাহলে সে কি বক্স থেকে তাপ আসবে না, ঠিক কিনা? বুঝার কথা জিনিসগুলো। এরপরে দেখো দ্রুত সংঘটিত হয়, বলছিলাম সমষ্ণ প্রক্রিয়া স্লোলি, দুমতা স দিয়া স্লো, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি দ্রুত। কেন দ্রুত? যদি খুব দ্রুত আদান প্রদান হয় তাপের, খুব দ্রুত যদি প্রক্রিয়াটা ঘটে তাহলে তাপের আদান প্রদানে কোনো সুযোগ থাকে না। কারণটা বুঝতে পারছো কেন দ্রুত? একটা জিনিস খুব দ্রুত যদি কাজ করে তাহলে এর তাপের পরিবর্তনের কোনো চান্স নাই। ধরো তুমি একটা পাতিল ঢাকনা খুলতেছো, ভিতর থেকে ধোঁয়া বের হয়ে গেল, যদি তুমি ঢাকনাটা খুব দ্রুত খুলে খুব দ্রুত লাগাই দাও তাহলে বেশি ধোঁয়া কি বের হতে পারবে? এই জিনিসটাকে বুঝতে পারছো? খুব দ্রুত ঢাকনাটা খুলে লাগাই দিলা, ধোঁয়া কি বের হতে পারবে? কিন্তু তুমি ধীরে ধীরে কি ঢাকনাটা খুললা লাগাইলা, দেখবা সব ধোঁয়া বেরিয়ে গেছে, কথা ঠিক কিনা? বুঝছো? আচ্ছা, তাহলে যে এইগুলো যেগুলো আছে সেম কথা, সেম কথা। তাপগ্রহিতা নিম্ন, তাপ কুপরিবাহী, দ্রুত প্রক্রিয়া, তাপমাত্রা পরিবর্তন ঘটে কিন্তু তাপের পরিবর্তন ঘটে না, অধিক খারাপ। এগুলো আগে পড়াই ফেলছি, এখন কয়েকটা সূত্র পড়তে হবে, ট্রিক দিয়ে সূত্র পড়াবো, খেয়াল করো। পিভি টু দি পাওয়ার গামা একটা সূত্র, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক একটা সূত্র। আরেকটা হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আরেকটা সূত্র। আরেকটা খেয়াল করো এখানে আছে টিপি ইকুয়ালস টু টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক একটা সূত্র। এই সূত্রগুলো কিভাবে মনে রাখবা? এই যে আমরা ট্রিক ইউজ করবো সূত্রগুলো, একটু খেয়াল করো। সমষ্ণ প্রক্রিয়ায় সূত্র কি ছিল? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই সূত্র হয়ে যাবে পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়ালস টু পি টু ভি টু গামা। এই যে গামাটা এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া এক্সট্রা ভাবে আসবে। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে সূত্রগুলো মনে রাখবো কিভাবে, পরীক্ষা যাতে সহজে আনসার করা যায়। খেয়াল করো, তোমরা কি বাসায় টিভি দেখো বেশি? টিভি কি দেখো বেশি? হ্যাঁ বা না? না, বাসাই তো নাই, বাসাই তো নাই, টিভি দেখবো কেমনে, ঠিক কিনা? আমার ক্ষেত্রে সেম কথা, টিভি তো নাই, দেখবো কেমনে? আচ্ছা, তো দেখো এই যে গামা এটা হচ্ছে বাড়ির সবাই, আর যদি আমি বলি মাইনাস ওয়ান, ওয়ান হচ্ছে তুমি সেই একা একজন। কি বলছি? গামা হচ্ছে বাড়ির সবাই, আর এই যে মাইনাস ওয়ান বললাম না, ওয়ানটা হচ্ছে তুমি একা, ঠিক আছে? তাহলে খেয়াল করো তোমরা কিন্তু টিভি দেখো না, মানে কি বাসার সবাই থেকে একজন কম দেখো, ঠিক ঠিক কিনা? এটা হচ্ছে ধ্রুবক একটা সূত্র, একটা সূত্র। এরপরে এই মোবাইল টিপো, মোবাইল টিপা কি মিস আছে? আছে না নাই? মোবাইল টিপার মধ্যে কোনো মিস নাই। তার মানে মোবাইল টিপি মানে কি টিপি, ঠিক কিনা? এটা কি বাসার সবাই মোবাইল টিপে নাকি তুমি একটা টিপ? তুমি একলা চালাও, বাবা মা তোর মোবাইল চালায় না, মানে তারা মোবাইল নিয়ে বসে থাকে না, গোতাবাতি করে না। তাহলে আমি কি বলতে পারি? ওয়ান মানে তুমি একজন, তোমার থেকে বাসার সবাই বাদ, তুমি একা চালাও।
বাসার সবাই তোমার থেকে বাদ, 1 - গামা। এখন তারা যদি তোমারে বাধা দেয়, কি মনে হয়? মাঝখানে একটা দেয়াল দিয়া ভাগ করে দেই, মনে হয় কি? যে দেয়াল দিয়া রুমটারে ভাগ করে দিই যাতে আমি একলা একলা মোবাইল চালাতে পারি। তার মানে বাসার সবাই তুমি ভাগ করে দিতে চাচ্ছ তোমার মোবাইল টিপতে বাধা দেওয়ায়, ঠিক কিনা? ইকুয়ালস টু হচ্ছে যুবক। এখন বলো এই সূত্র মনে রাখা কি কঠিন না সহজ? কঠিন। আসলে এই সূত্রগুলো অনেক প্যাচ লাগতো আমার, যে টিভি টু দি পাওয়ার 1 - গামা নাকি টিভি টু দি পাওয়ার 1 গামা - 1, মানে প্যাচ লাগতো। টিভি না ভিটি, প্যাচ লাগতো। টিপি না পিটি, আচ্ছা 1 - গামা/গামা নাকি গামা - 1 - গামা, এগুলো আমার অনেক প্যাচ লাগতো। পরে আমার এই জিনিসটা মাথায় আসলো যে টিবি আর টিপির কথা, টিভি দিয়ে কি বাসার টিভি দেখা, আর টিপি দিয়ে কি মোবাইল টিপা। তাহলে যখন টিভি দেখি তখন বাসার সবাই থেকে একজন কম, আমি, কারণ আমি টিভি দেখি না। কিন্তু যখন মোবাইল টিপি, আরে আমার থেকে বাসার সবাই বাদ, আমি তো চালাই। পারলে তা করে ভাগও করে দিই যে যাও তোমরা আলাদা হয়ে যাও, ঠিক কিনা? তো এই হচ্ছে আমাদের এই দুইটা সূত্র, আশা করি কোনোদিন ভুল হবে না। ওকে, তাহলে আমরা এখন রুদ্রতাপীয় প্রক্রিয়া একটু ফেরত যাই, দেখেন এখানে কি কি লেখা আছে। এই যে সূত্র আমরা দেখলাম, কোনো ব্যাপার না, আমরা এই সূত্রটাও দেখলাম, এই সূত্রটাও দেখলাম। আচ্ছা, এখানে তো একটা কথা লেখা যে আমার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যদি, ওই যে আগে বলছিলাম যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা যদি আহ কাজ, মানে যদি সংকোচন করি তাপমাত্রা বাড়বে, মনে আছে কিনা জিনিসগুলো? আগে ক্লাসে পড়ছিলাম যে এই হচ্ছে একটা রুম, এই রুমের যদি আয়তন কমায় দিই অবশ্যই তাপমাত্রা এই জায়গাটুকুর মধ্যে বেড়ে যাবে। আবার যদি আমি তাপমাত্রা বাড়ায় দিই, সরি আয়তন বাড়ায় দিই, তো তাপমাত্রা কমে যাবে না, যে জায়গা বেড়ে গেছে। যত ছোট জায়গা তত বেশি গরম লাগে, যত বড় জায়গা তত কি শীতল। এই জিনিস আশা করি মনে আছে। তো এগুলো তোমাদের প্রবলেম হওয়ার কথা না, আমি সামনে আগে। দেখো, আমাদের এর পরের টপিকটা হচ্ছে, তারপর সরাসরি চলে যাবো ইয়ার মধ্যে। এগুলো এখন পড়বো না, এগুলো আমাদের সিকিউ টপিকের মধ্যে পড়বো, এগুলো এখন না, এগুলো এখন না। আচ্ছা, এখানে কয়টা দেখো, আমরা যেখানে রুদ্রতাপীয় প্রক্রিয়া পড়ছি, গামার কয়টা গুরুত্ব আছে, গামার কয়টা গুরুত্ব আছে। তো এই গামার গুরুত্বটা আমরা পরে শিখবো, ওকে? মানে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, ত্রিপারমাণবিক গ্যাস, আমরা কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে পড়ে আসছি, তাই না? আদর্শ গ্যাসের মধ্যে গামা বের করাও শিখছিলাম, মনে আছে? কেউ কি মিস করছো ওই ক্লাসগুলো, নাকি সবাই পাইছিল? আচ্ছা, পাও নাই তো আমি কিছু আলোচনা করে দিব, সমস্যা নেই। তো এই গামার গুরুত্ব পড়তে হবে, আমি পরে শিখাবো। এখন এখন আমার টার্গেট যেটা ওইখানে যাচ্ছে। দেখো, অভ্যন্তরীণ শক্তি কিন্তু পড়া হয়েছিল ওই দিন। এরপর হচ্ছে আমাদের ইয়ে, হ্যাঁ বলো। অবশ্যই আছে, অবশ্যই। আচ্ছা, মানে কোনটা বলতেছো তুমি, কোনটা কথা বলতেছো শুনি তো? ওই যে 1.33, 1.4, 1.67, এগুলা, এগুলা। আচ্ছা, আজকে পড়াই দিব এগুলা, যেহেতু প্রশ্ন করছো, অনেক মজার পড়া, পড়াই দিই আজকে। Okay. দেখো, সমস্যা নেই, মানে আমি চাইছিলাম এটা আরেকটা ক্লাসে পড়াইতে, কিন্তু সমস্যা নেই, সময় যেহেতু আসলে আমরা পড়তে পারবো। দেখো, প্রথম কথা হচ্ছে সিপি কি আর সিভি কি, এই দুটো জিনিস বুঝতে হবে। সিপি কি আর সিভি কি, আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, আশা করি মনে আছে। কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। তো দেখো, এমটা কি, ভর ছিল, এস কি ছিল, আপেক্ষিক চাপ, আর ডেল্টা কি ছিল, তাপের পরিবর্তন বা তাপমাত্রা পরিবর্তন, যেটাই বলি আমরা তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, ডেল তাপমাত্রা। আর কিউ হচ্ছে কতটুকু তাপ দিচ্ছি, ঠিক কিনা? তো দেখো, এখান থেকে আমি এস ইকুয়ালস টু কি বলতে পারি, কিউ বাই এম ডেল থিটা বলতে পারি। আপেক্ষিক তাপের সংজ্ঞা এখান থেকে দিতে পারবো। একক ভরের বা 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তার নামই আপেক্ষিক তাপ, বলতে পারি। এম ইকুয়ালস টু 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে তার নামই আপেক্ষিক তাপ।
বলতে পারি? হ্যাঁ বা না? এখন এই সূত্রের সাথে বইয়ের সূত্রের একটা মিল আছে। দেখো কোনো পার্থক্য আছে কিনা? কই সূত্রটা কই? এই যে দেখো। Cp equals to Q/N del T। খেয়াল করো তো। এটা কি লিখছিলাম একটু আগে? S equals to Q/N del theta। দেখো তো মিলে কিনা? Cp S হয়ে গেছে Cp, Q হয়ে গেছে del Q, M হয়ে গেছে N, আর del Q হয়ে গেছে del theta। সব কিন্তু সেম। এখন থেকে সূত্র তুমি কিভাবে বলবা? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নামই কি? মোলার আপেক্ষিক তাপ। খেয়াল করো, একটু খেয়াল করো। যখন 1 কেজি বলছিলাম তখন তার নাম শুধু আপেক্ষিক তাপ। যখন আমি 1 মোল বললাম, তার নাম কি হয়ে গেছে? মোলার আপেক্ষিক তাপ। শুধু মোলারটা এড হইছে। কথা ঠিক কি? কাহিনী বুঝছো? কঠিন কিছু, এই সূত্রটা মনে রাখা কঠিন কিছু? ছোটবেলার সূত্র না এটা? মিল করাইতে পারছি? একটু জানো? ওকে। এখন দেখো এটা 2 ধরনের আছে। এই মোলার আপেক্ষিক তাপ 2 ধরনের হয়। হয় সিপি আর নয় সিপি। সিপি মানে কি? এই পি মানে হচ্ছে চাপ। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর ভিপি আয়তন। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে। যদি চাপ স্থির থাকে তখন তার নাম স্থির চাপে, আয়তন স্থির থাকে তার নাম কি? স্থির আয়তনে। এটা আহামরি কিছু নাই। মজার বিষয় হচ্ছে এখান থেকে জানার বিষয় হচ্ছে সিপি সিবি থেকে বড় হয়। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বড় কতটুকু বড়? যদি তুমি বিয়োগ করো আনসার হয় আর। আর মানে কি? আর মানে কি? মোলার গ্যাস ধ্রুবক। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এখন প্রশ্ন আসে পরীক্ষায় যে সিপি সিবি থেকে বড় কেন? সিপি সিবি থেকে বড় কেন? এখন দেখো নরমালি কৃতকাজে আসো, কৃতকাজ স্থির আয়তনে কৃতকাজ কত? বলো বলো। এই স্থির আয়তনে কৃতকাজ কত? আল্লাহ, শূন্য। এত সময় লাগে কিনা? পাঁচ বলতে হবে। এখন বলো স্থির চাপে কৃতকাজ কত? আরে না, পিডিবি না, পিডিবি না, সূত্রটা ওই যে পি শূন্য কে বলছে, আমি তো বলছি পি স্থির। আমি তো পিরে শূন্য বলি নাই। এমনকি আগে ক্লাসে বললেও দিছিলাম, অনেকে এটাকে শূন্য মনে করে। পিটার তো শূন্য বলি নাই, আমি তো বলছি পি স্থির। বলছিলাম কিনা? বাকিরা কই? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বলছি পিটা স্থির। 5 হইলে 5, 10 হইলে 5, 15 হইলে 10 হইলে 15, 10 হইলে 10, 15 হইলে 15, শূন্য কিন্তু বলিনি। তার মানে খেয়াল করো, স্থির চাপে কাজ করতে গেলে কিছুটা এক্সট্রা কাজ করতে হচ্ছে না চাপ বাড়াতে? স্থির আয়তনে কিন্তু এক্সট্রা কাজটা নাই। যার কারণে এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা কি বেশি হয়, একটু বেশি কাজ করতে হয়। কথা বুঝছো? কেন বেশি? আরে বিয়োগ করলে কত আসে? আর আসে। আচ্ছা, এখন এই সমীকরণটায় আসো। এখন বই রিডিং করলে পারবা ইনশাল্লাহ। খেয়াল করো, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। ওই যে তাই বা যে কোশ্চেনটা করছিলাম ওইটার আনসার আসতেছে কিন্তু, যেগুলো মনে থাকে না। খেয়াল করো, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। পুরো সমীকরণটাকে সিভি দিয়ে ভাগ করে দাও। সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি ইকুয়ালস টু আর বাই সিভি। ওকে। এই যে সিপি বাই সিভি, এটা হচ্ছে গামার সূত্র। কার সূত্র? গামা। গামা সমান হচ্ছে সিপি বাই সিভি। এখানে বলতে পারি গামা মাইনাস, এইটা তো কাটাকাটি করলে 1 আসে, 1 ইকুয়ালস টু আর বাই সিভি। পরের লাইনে কি লেখা যায়? সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1। বুঝতে পারছো এই লাইনটা কই থেকে আসছে? বুঝতে পারছো? ওকে। এখন তুমি দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে
গামার মান কত? 1.67। এটা বের করার সিস্টেম কি জানো? 1 প্লাস 2/f। গামা বের করার সূত্র কি? 1 প্লাস 2/f। f মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা। এখান থেকে কিন্তু আদর্শ গ্যাসও পড়া হয়ে যাবে। এখান থেকে কিন্তু আদর্শ গ্যাস পড়া হয়ে যাবে। আদর্শ গ্যাস চ্যাপ্টারে ছিল। স্বাধীনতার মাত্রা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত? বলো বলো কত? ভুলে গেছো? 3 ছিল না? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত? 5। ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত? 6। ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুলে যাও কি লিগা? এটা তো পরে পরে ভুলার কথা ছিল, মাস্টার বই খেয়ে গেল। আসলে ভুলে গেছো? জানাও তো। বাকিরা কই? আর কি আছো দেখি তো। আচ্ছা, ওরা মনে হয় ওদের নেট প্রবলেম করতেছে। একটু দেখছি, মানে জয়েন করতেছে আর বেরোতেছে। আচ্ছা, তো দেখো কি বললাম, 3, 5 আর 6। এখন সূত্র বসাও। গামা ইকুয়ালস টু 1 প্লাস 2/3 কত আসে? 5/3। কার ক্ষেত্রে? এক পারমাণবিকের ক্ষেত্রে। যদি আমি দ্বি পারমাণবিকের ক্ষেত্রে যাই, গামা ইকুয়ালস টু 1 প্লাস 2/5 কত আসে? 7/5। পারমাণবিক ক্ষেত্রে যদি যাই, তাহলে গামা ইকুয়ালস টু 1 প্লাস 2/6 কত আসে? 8/6। এটা হচ্ছে 1.67, এটা হচ্ছে 1.4, এটা হচ্ছে 1.6। এখন বুঝছো কোথা থেকে আসছে মানগুলো? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, একটু আগে দেখলাম সূত্র, সিবি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। যদি প্রশ্ন করে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিবি কত, এরই তো বলছিলাম যে ভাইয়ের সমস্যা এটার মধ্যে হবে, ঠিক না? এখন দেখো কিভাবে বের করবা। সিবি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা কত আমরা বের করে দেখলাম মাত্র, যে 5/3। যদি এটা মনে না থাকে, 1.67 মনে রাখো। ক্যালকুলেটর যদি 1.67 বসাও, দেখবা 5/3 এসে পড়ছে। -1 দাও, দেখো কত আসে। 3, 5 মাইনাস 3, উপরে আর, তাহলে এটা হচ্ছে আমাদের 3r/2। সিপি বেড়ে গেছে। সিপি মানে কি? সিপি, দেখো কইছিলাম আমরা সিপি পেয়ে গেছি, তাই না? সিপি পেয়ে গেছি, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাইলে আমাদের সিপি ইকুয়ালস টু আর প্লাস সিভি, তাহলে যোগ করো। আর প্লাস আর প্লাস 3r/2, তাহলে 5r/2। এটা হচ্ছে সিপি মান, এটা হচ্ছে সিবি মান। এমনি প্রত্যেকটা বের করতে পারবে না ওই সূত্রটা দিয়ে? তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কি কি পড়বা আমি বলে দিই। কি কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে সিভি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। যদি ভুললাও যাও কোনো সমস্যা নাই, এইটা মাথায় রাখো, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এখন তুমি এখান থেকে প্রতিপাদন করা শিখো, খেয়াল করো। সিভিতে ভাগ করে দাও, সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি ইকুয়ালস টু আর বাই সিভি। তাহলে এটা তো 1 হয়ে যাবে। এটা হচ্ছে গামা, গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু আর বাই সিভি। এখান থেকে তুমি বের করে নাও। তাহলে মনে রাখতে হবে কি কি, সিভি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে তার ক্ষেত্রে গামা কত? 1.67, 1.4, 1.6। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এই টপিক শেষ, এখান থেকে আর কোনো প্রশ্ন করতে হবে না। আমি চাইছিলাম পরে পড়াইতে, বুঝছো, কিন্তু কিছু করার নাই, পড়াইতে হইলো। তো আমরা বইয়ে যাই। হ্যাঁ বলো। কেন? আসলেই কি জন্য, মানে কোন 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 বিষয়ে সমস্যা মেনলি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাদের জুলজি প্রফেসর, জুলজি রিভাইজ দিচ্ছ?
আচ্ছা, জুলজি ধরবো আমি, জুলজি আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে, আর সর্বোচ্চ হলে 3টা ক্লাস, তারপর শেষ করে দিব। কিন্তু যেগুলো শেষ হচ্ছে এগুলো কিন্তু আমি পড়াবো না। যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো কি তোমার এবার দিচ্ছে? এই জন্য তো বলছি যে তোমাদের কলেজ তো পড়াবে না, যেহেতু অনলাইন ক্লাসে পড়াইছে, আর অনলাইন ক্লাসে তো মোটামুটি খুব দ্রুত পড়াইছে, এগুলো তো ভালো হবে না। তোমরা নিজেরা পড়তেছো কিনা, যেহেতু আমি পড়ানো শেষ করছি না। সবার কলেজ যখন পিঠে, সবারই পি টেস্ট না এখন, সবারই পি টেস্ট না, আর সবার পি টেস্ট সেকেন্ড পেপার না? তো সেকেন্ড পেপারে জুলজিতে তোমাদের বোটানিও আছে? আচ্ছা, তো তোমাদের বোটানি যেগুলো আছে ওগুলো তো কভার করছি না? কি কি আছে? কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টার একটু বেশি ফোকাস করতে হবে আমাকে একটু বলো তো। আর জৈব যৌগ কি তোমাদের রিভাইজ দিতে হবে নাকি তুমি নতুন টপিক দিয়ে শুরু করবে? আচ্ছা, আচ্ছা যে কোনো আচ্ছা মিথিলা বলো, মিথিলা বলো প্রবলেম গুলো, আমি প্রবলেম গুলো শুনি আগে, পরে ওই মধ্যে ক্লাস হতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এরপরে পরেরটা বলো, চ্যাপ্টার রিলেটেড প্রবলেম গুলো বলো, যে কোন কোন চ্যাপ্টার কেমিস্ট্রি আগে পড়লে ভালো হয়, তারপরে ফিজিক্সের মধ্যে কোনটা আগে পড়লে ভালো হয়, এগুলো বলো, এই সবারটা শুনে আমি তুমি থাকো। আচ্ছা, তো একটা তো রাতে শিওর, একটা রাতে শিওর যে 10টা 30-এর দিকে আসছে, প্রতিদিন না, আমি বলি শনি সোম বুধ আমাদের অ্যাডমিশন ক্লাস, এই জন্য শনি সোম বুধের ক্লাস 10টা 30-এ, এক নম্বর কথা। আর বাকি দিন 10টা থেকে, তো এইটা ফিক্স, রাতে ক্লাসটা আমাদের ফিক্স। আর সন্ধ্যার ক্লাস হচ্ছে আমার সন্ধ্যায় অ্যাডমিশন ব্যাচের আগে একটা ব্যাচ, এটা হচ্ছে আমার 6টা, 6টা থেকে 8টা পর্যন্ত, এটা সপ্তাহে 3 দিন। আর বাকি 3 দিন হচ্ছে আমার বিকালে, বিকালে 4টা থেকে 6টা। তো এই টাইম গুলো বাদে বাকি টাইম আমার ফ্রি। এখন কথা হচ্ছে সকালের টাইমে যে সমস্যাটা কোন জায়গায় জানো, তোমাদের কারো কারো সকালে কলেজ 8টা থেকে, কারো কারো 7টা থেকে, কারো কারো 10টা থেকে। তো এই জন্য আমি ক্লাসটা কয়টার সময় দিব এটা ফিক্স করতে পারি না, এক নাম্বার কথা। আর 2 নম্বর কথা হচ্ছে বিকালে টাইমে তোমাদের অনেকে প্রাইভেট থাকে, আর বিকালে 3 দিন আমার প্রাইভেট আছে, আর বাকি 3 দিন তোমাদের আছে। এখন বিকালে টাইমে কার কার প্রাইভেট আছে সেটা বলো। বিকালে কি তোমার প্রতিদিন, বিকালে কি প্রতিদিন নাকি 3 দিন? 3 দিন নাকি প্রতিদিন? প্রতিদিন, আচ্ছা তাহলে সকালে, আর সকালে কলেজ কয়টা থেকে, যাদের কলেজ আছে? আশি ক্লাসে আছে, আমি রুটিন বানাই দিচ্ছি, কালকে থেকে শুরু করে, ওকে? আচ্ছা দেখো, এই যেগুলো পড়ছি, সিবি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, এর আর এর সমান, আর এর মান কত? 8.314, গামা সমান সিপি বাই সিপি। বুঝছি না কি বলছো। ওকে ওকে, সমস্যা নেই, দেখো আবার মানে আমি কনসেন্ট্রেট করছি। দেখো, এক পারমাণবিক ক্ষেত্রে 1.67, দ্বি পারমাণবিক 1.4, বহু পারমাণবিকে 1.33, পিপিসিডি সবগুলো আমরা এর থেকে দেখছি, এগুলো লাগবে না। গামার গুরুত্ব পড়ার জন্য আমরা কি ইউজ করবো, কি কি? একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আণবিক বিন্যাস জানা যায়, পারমাণবিক বলছে, বলছে কি বলছে না, বলে নাই? অপশনে দিবে পারমাণবিক বিন্যাস জানা যায়, এটা ভুল। শব্দের বেগ নির্ণয় করা যায়। এরপরে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনা করা যায়, অপশনে দিবে সমস্ত প্রক্রিয়া। কিভাবে অপশন চেঞ্জ করবে বুঝতে পারছো? প্রশ্ন করবে নিচের কোনটি গামায়ের গুরুত্ব বা গুরুত্ব নয়। অপশনে কি দিবে? আণবিক বিন্যাস, শব্দের বেগ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পারমাণবিক বিন্যাস। পারমাণবিক বিন্যাস না, আণবিক বিন্যাস। তাহলে মনে রাখবা না, মনে রাখা ঠিক হচ্ছে অনু রুদ্ধ ঘরে শব্দ করে,
ধরো অন্য একটা মেয়ের নাম জারিকি, কিডন্যাপাররা কিডন্যাপ করে একটা ঘরে বন্দি করে রাখছে। তো সে কি রুদ্ধ ঘরে শব্দ করতেছে যে বাঁচাও বাঁচাও এরকম করে। ওকে, তো দেখো অনু দিয়া হচ্ছে আণবিক বিন্যাস, অনু দিয়া হচ্ছে আণবিক বিন্যাস, রুদ্ধ দিয়া হচ্ছে রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়। আর শব্দ দিয়ে কি শব্দ দিয়ে মনে থাকবে। এটা বেশি দিন না, সর্বোচ্চ 1 মাস পরে এই ট্রিক দিয়া, পরে এমনি মনে থাকবে। আমার এখন আর ট্রিক লাগে না। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? দেখো এখানে একটা মান আছে যে স্থির চাপে মোলার আপেক্ষিক চাপ নির্ণয় করো, মানে কি সি ভি নির্ণয় করো আর সি পি নির্ণয় করো, পারবা না? ইত্যাদি শিখাইলাম যে সি ভি কেমনে বের করো, সি পি কেমনে বের করো। ধরো 5/2 আর আসছে, তখন তুমি কি করবা? 5/2 ইন্টু 8.314 করে দিবা, পারবা না? এবার একটা সংখ্যা আসবে, পারবা কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই যে অভ্যন্তরীণ শক্তি নিয়ে পড়ছি, মেয়রের প্রকল্প করলাম না? আচ্ছা, মেয়রের প্রকল্প কে দিচ্ছে? কে দিচ্ছে জানো না? বিজ্ঞানী যুগ। আচ্ছা, বিজ্ঞানী যুগ। আচ্ছা, তো দেখো আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম থেকে কয়েকটা সীমাবদ্ধতা দেওয়া। ওকে, তো তোমরা জাস্ট একবার রিডিং দিবা, রিডিং দিয়ে নিজেই পারবা, আমার বিশ্বাস। যদি না পারো তাহলে আমার বলবা যে ভাইয়া পাইনি, কিন্তু আমার বিশ্বাস তুমি নিজে পারবা। আমরা তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছে। দ্বিতীয় সূত্রে মেইন বেসিক কি জানো? দ্বিতীয় সূত্রের মেইন বেসিক হচ্ছে এটা, তোমার কাছে একটা তাপ উৎস আছে। কি আছে? তাপ উৎস। আর আছে একটা তাপ গ্রাহক। মনে করলাম তাপ উৎসে Q1 পরিমাণ তাপ আছে, আর তাপ গ্রাহকে Q2 পরিমাণ তাপ আছে। ওকে, তো এই যে Q1 থেকে Q2 তে আসলে কিছু পরিমাণ তাপ অপচয় হয়। কতটুকু অপচয় হয়? Q1 মাইনাস Q2 বিয়োগ করলে পেয়ে যাবো আমরা, ঠিক না? এই যে যতটুকু অপচয় হচ্ছে এটা হচ্ছে কাজের পরিমাণ। মানে একটা তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে যদি আমরা তাপ গ্রাহকে নিয়ে যাই, পুরোপুরি তাপ পাওয়া যায় না, কিছু পরিমাণ তাপ কি হয়? অপচয় হয়। ওই যে অপচয়ের যে তাপ, এটাকে আমরা কি বলি? কৃত তাপ বা কাজের পরিমাণ। মনে করলাম তাপ উৎসে 500 জুল তাপ ছিল, একে আমরা তাপ গ্রাহকে নিয়ে আসা 200 জুল তাপ পাওয়া গেল। কৃত কাজ কত? ডাব্লিউ সমান 700 মাইনাস 200 জুল, এটা হচ্ছে আমাদের 500 জুল। এখন খেয়াল করো, কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে কি? আমি যতটুকু তাপ দিলাম তার বিনিময়ে কতটুকু কাজ করবো, ঠিক কিনা? কর্মদক্ষতা মানে বুঝো না? যতটুকু তাপ দিলাম তার সাপেক্ষে যতটুকু কাজ করলো তাই কি কর্মদক্ষতা না? এই জিনিসটা কি বুঝে? একটু জানো তো, মাথায় ঢুকছে কথাটা? যে আমি যতটুকু তাপ দিচ্ছি তার সাপেক্ষে যতটুকু কাজ দিচ্ছে তাই তো কর্মদক্ষতা। তাহলে নিচে হবে মোট কতটুকু তাপ দিলাম, Q1 তাপ দিছিলাম, তাপ উৎস, কাজ করছে কতটুকু, ডাব্লিউ পরিমাণ। এটাই হচ্ছে আমাদের ইটার পরিমাণ। ওকে, তাহলে খেয়াল করো, আমরা এখানে ইটা ইকুয়ালস টু কি লিখতে পারি? ডাব্লিউ মানে তো Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এখানে লেখা যায় 1 মাইনাস Q2 বাই Q1। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা সূত্র। যদি তাপ উৎস আর তাপ গ্রাহকের তাপের পরিমাণ দেওয়া থাকে, এটা হচ্ছে কর্মদক্ষতা সূত্র। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন চিন্তা করো, তোমার কাছে তাপ ইঞ্জিন না, একটা আদর্শ ইঞ্জিন দেওয়া, যার নাম হচ্ছে কার্নোর ইঞ্জিন। কি দেওয়া? কার্নোর ইঞ্জিন। বিজ্ঞানী খাদি কার্নো আবিষ্কার করছে, তাই এর নাম হচ্ছে কার্নোর ইঞ্জিন। বাস্তবে এমন কোনো ইঞ্জিন পাওয়া সম্ভব না। কেন সম্ভব না একটু পরে বলতেছি। তো কার্নোর ইঞ্জিনের স্পেশালিটি কি জানো? ধরো আমাদের এই যে তাপ উৎস, এর তাপ হচ্ছে Q1, তাপমাত্রা হচ্ছে T1। আবার হচ্ছে তাপ গ্রাহক, এর তাপ হচ্ছে Q2 আর তাপমাত্রা হচ্ছে T2। ওকে, এই আদর্শ ইঞ্জিন। আচ্ছা বলো তো, এনট্রপি কি ভালো না খারাপ? এনট্রপি ভালো না খারাপ? খারাপ, ঠিক কিনা? তো আদর্শ মানে কি, ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে আদর্শ ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেখানে এনট্রপির পরিবর্তন শূন্য।
এন্ট্রপি পরিবর্তন কি? শূন্য। তোমরা আমারে কেউ একজন এন্ট্রপির সূত্রটা বলো। এন্ট্রপি ডিএস ইকুয়ালস টু কি? বলো বলো, এন্ট্রপি সূত্রটা কি? মেইন সূত্র যেটা, বেসিক সূত্র। পারো না? আল্লাহ গো, এন্ট্রপি সূত্র কিউ বাই টি, মনে থাকার কথা, কিউ বাই টি। দেখো আমি বলতে পারি না যে এই চক্রে প্রথম ধাপে এন্ট্রপি হচ্ছে কিউ ওয়ান বাই টি ওয়ান, দ্বিতীয় চক্রে এন্ট্রপি হচ্ছে কিউ টু বাই টি টু। এন্ট্রপির পরিবর্তন শূন্য মানে কি? কিউ ওয়ান বাই টি ওয়ান মাইনাস কিউ টু বাই টি টু ইকুয়ালস টু জিরো। পরিবর্তন শূন্য, দুইটা বিয়োগ করে শূন্য পাবো। এখান থেকে কি লেখা যায়? কিউ ওয়ান বাই টি ওয়ান। কি বলছো? একটু ক্লিয়ার, এতক্ষণ আলোচনা ক্লিয়ার গেছে, এখন ক্লাস ক্লিয়ার যায় না, কও দুঃখ কই যাবো। গল্প করলে ক্লিয়ার যায়, বুঝছো? হলো দুনিয়ার নিয়ম। এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা, এখন কি ক্লিয়ার যাচ্ছে? বুঝলাম না, ফিজিক্স ক্লাসে কি এরকম করে নাকি? ফিজিক্স ক্লাসেই মরা লাগে নাকি? আচ্ছা আমি লাস্টে বললাম মরা লাগে, এটা কি এটা কি মানে ইয়া শোনা গেছে? ক্লিয়ার শোনা গেছে? দেখছো এই যে, এটা ঠিক আবার ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা দেখো, কি বললাম যে এই যে দেখো, কিউ ওয়ান বাই টি ওয়ান একটা এন্ট্রপি, ডিএস ওয়ান। কিউ টু বাই টি টু আরেকটা এন্ট্রপি, ডিএস টু। দুইটা বিয়োগ করে যে জিরো আসে, এটাই তো এন্ট্রপি পরিবর্তন শূন্য, ঠিক কিনা? এটা বুঝছো নাকি এটা আটকা যেতেছে? আল্লাহ মালুম, আই ডোন্ট নো। দাঁড়া আমি আমার ইয়ারফোনটা লাগাই দিই। আচ্ছা আমার এখানে ক্লিয়ার আছে, তো তোমাদের এখানে মনে হয় নেট প্রবলেম। কি করব? আমি শিওর এখন আবার আটকা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া বলো। নেট প্রবলেম। সকালে পড়া মনে, সকালে ফিজিক্স ক্লাস রাখতেছি। সকালে ফিজিক্স, আর রাতে কেমিস্ট্রি, কালকে বায়োলজি, তো ওইভাবে পড়াবো। ওর সাথে পেরে নি। ওকে, সকালে ফিজিক্স 6:30টায়। ওকে, আসি তাহলে।